আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকের 9ম পর্ব। তো আজকের পর্বে আর একটা গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের গল্পটা পাঠিয়েছে চট্টগ্রাম থেকে মনির ইসলাম নামের এক ভাই। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমি মনির, আমরা 4 ভাই 2 বোন। আমি সবার আদরের ছোট ভাই ছিলাম। আমার বাড়ি চট্টগ্রাম রাউজান জলিলনগর। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির। চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে আমাদের একটা দোকান আছে। সালটা ছিল 2021 সাল। আমার বয়স তখন 23 বছর। আমি অনেক ছোট থেকে চট্টগ্রাম ভাইয়ের দোকানে থাকতাম। আমাদের বাসায় একজন রুমমেট ছিল, সে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকতো। জিজ্ঞেস করলাম, ভাই তুমি মোবাইলে কি করো সারাক্ষণ? বলল, আমি রবি সার্কেল ইউজ করি। আমি বললাম, ওটা আবার কি? আমি তো কোনোদিন দেখিনি। সে বলল, এটা দিয়ে মেসেজের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা যায়। তার থেকে দেখে বললাম, ভাই আমিও করতে পারবো এরকম? সে বলল, হ্যাঁ অবশ্যই। তারপর তাকে বলার পর সে আমাকে রবি সার্কেল আইডি খুলে দেয়। তখন কিছুই জানতাম না এটা কি জিনিস। আস্তে আস্তে যখন সবকিছু বুঝতে পারলাম, তখন হঠাৎ একদিন আমার আইডিতে একটা সিপি আসে। আমি সাথে সাথে সিপি ওটা সেভ করে রাখলাম। সিকম দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে, ছেলে নাকি মেয়ে? সিপি দিয়ে বলল, আমি মেয়ে। জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? বললাম, কোথা থেকে বলছেন? বলল, কক্সবাজার থেকে বলছি। বাদশাগুনা রফিক কন্ট্রাক্টরের দ্বিতীয় মেয়ে মরিয়ম খাতুন। বাবা মা আছে, 1 ভাই 2 বোন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, ছেলে হয়ে মেয়ের আইডি চালাচ্ছেন? বলল, আসলেই আমি মেয়ে। বললাম, তাহলে আমাকে কেন মেসেজ দিয়েছেন? বলল, আপনি ইসলামিক যে সিশাউট গুলো করেন সেগুলো আমার খুব ভালো লাগে। আমি নামাজ পড়তাম, মেয়েটাও নামাজ পড়তো। এভাবে কথা বলতে বলতে মেয়েটার উপর মায়া জমে যায়। তখন আমাদের প্রায় 2.5 মাস কথা হয়। আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেললাম অজান্তেই। তার মার বড় বোন ছাড়া কেউ জানতো না আমরা একজন আরেকজনকে পছন্দ করি। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে না দেখেই পছন্দ করে ফেললাম। একদিন তার বান্ধবীর মোবাইল থেকে কিছু ছবি আমাকে দিল। আমি দেখে তো পুরাই অবাক। তাকে জিজ্ঞেস করলাম, সত্যিই কি এটা তুমি? বলল, হ্যাঁ, কেন সন্দেহ আছে? বললাম, না। বান্ধবীর মোবাইল থেকে ভিডিও কল দিয়ে দেখলাম, মাশাআল্লাহ সত্যি অনেক সুন্দর সে। দেখার পর তার সাথে কথা বলার জন্য আগ্রহ আরো বেড়ে গেল। তার সাথে নিজের কিছু দুঃখের কথা শেয়ার করলাম। সেটা কি আমার কথাগুলো শুনে কান্না করত। হঠাৎ একদিন তার আম্মু বলল, তুমি কি আমার মেয়েকে কান্না করার জন্য কল দাও? কেমন কথা বলো যে তোমার কথা শুনে আমার মেয়ে কান্না করে? আমি পুরাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, এসব কি বলেন আপনি? তারপর তাকে জিজ্ঞেস করলাম, তোমার আম্মু বলল আমার কথাগুলো শুনে নাকি তুমি কান্না করো, কিন্তু সে বলল না। খবর নিয়ে দেখলাম ওর আম্মুর কথাই সত্য। একদিন চট্টগ্রাম আন্দর কিল্লা অন্য একটা কাজে থাকা অবস্থায় বিকেলে আমার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমি আননোন নাম্বার থেকে কল আসলে কল ধরতাম না, কিন্তু কেন জানি কলটা ধরলাম। ওপাশ থেকে মরিয়ম বলল, আমি আপনার কাছে চলে আসতেছি, এখন আর আমি এখানে থাকবো না। আমি ওর কথা শুনে চমকে উঠলাম। বললাম, কি হয়েছে, কান্না করছো কেন? কেউ তোমাকে বকেছে নাকি মেরেছে? আমাকে সব বলো। বলল, না, আমি এমনিই চলে আসছি আপনার কাছে। সেটা কি কক্সবাজার লিংক রোডে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। ও ইসলামিক তালিম করতো, সেখান থেকে বড় আপুকে রেখে চলে আসছে। যে গাড়ি করে আসবে সেই গাড়ির ড্রাইভার থেকে মোবাইলটা নিয়ে আমাকে কল দেয়। আমি তার কথা শুনে কি করব বুঝতে পারছিলাম না। তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, সে বুঝতে রাজি না। আমি ওই ড্রাইভারের সাথে কথা বললাম, ভাই ওকে একটু বোঝান। আমার সবকিছু বলার পর ওকে অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তারপর তাকে বললাম, বিকাশে তোমাকে 500 টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাও। যদি বাড়িতে কেউ জিজ্ঞেস করে তখন বলবে তোমার এক বান্ধবীর থেকে টাকা পাবে, তাই ওই টাকাটা নেওয়ার জন্য তাদের বাড়ি গেছিলে, তাহলে তো আর কিছু বলবে না। সে বলল, না, আসার জন্য নিয়ত করেছি, আমি ঠিকই আসবো। অনেক জেদি মেয়ে ছিল। আমি রেগে বললাম, আমি থাকি ভাইয়ের বাসায়, নিজের কোনো একটা স্থান নেই, আর তুমি এখানে এসে কোথায় থাকবে? বলল, আপনি যেখানে থাকেন আমিও সেখানে থাকবো। বললাম, পাগলামি করো না, তোমার আর আমার ফ্যামিলিকে বুঝিয়ে বলে আমাদের বিয়ের জন্য কথা বলবো। কিন্তু সে কোনো কথাই শুনছে না। আমাকে সে এক প্রকার ব্ল্যাকমেল করতে লাগলো। বলল, আপনি যদি আমাকে আসতে না দেন তাহলে আমি এখানেই সুইসাইড করব। তার কথা শুনে অনেকটা ভয় পেলাম। তখন একটু ভীতু ছিলাম। আমি কি করবো এখন? আমি কিছু চিন্তা না করে মোবাইলটা অফ করে দিলাম। কিছুক্ষণ পর মোবাইল অন করার সাথে সাথে কল দিয়ে বলল, আমি কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো? আর আপনার মোবাইল বন্ধ কেন? আমি তাকে বললাম, মোবাইলে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছে। আর বললাম, ঠিক আছে, তাহলে চলে আসো। তখন আমি তাকে বিকাশে 500 টাকা দিলাম। আর ওই ড্রাইভার তখন ওর পাশে ছিল। বললাম ওকে একটু হেল্প করতে। টাকা নিয়ে চট্টগ্রামের মার্চা বাসের টিকিট নিয়ে দিছে। তারপর থেকে কোনো কাজে আমার মন বসাতে পারছিলাম না। তাড়াহুড়া করে কাজ শেষ করে ভাবতেছি ওকে কোথায় রাখা যায়। হঠাৎ মনে পড়ল, আমার যে রবি সার্কেল আইডি খুলে দিয়েছে ওই আমার রুমমেটের কথা। বাসায় গিয়ে দেখি ও আছে। তাকে সবকিছু খুলে বলার পর সে আমাকে বলল, তুমি এটা ভুল করবে যদি এই মেয়েকে চট্টগ্রামে নিয়ে আসো,
কারণ তোমার ফ্যামিলির আমি সবকিছুই জানি। তুমি তোমার মোবাইল বন্ধ করে রাখো, দেখবে তোমার মোবাইল বন্ধ পেয়ে সে এমনিতেই চলে যাবে তার বাড়িতে। কেন জানি আমার মরিয়মের জন্য মন খারাপ লাগছিল। সে কোনোদিন চট্টগ্রাম আসেনি, রাত হয়ে যাচ্ছে, মেয়েটা কি করবে? আমার উপর ভরসা করে চট্টগ্রামে আসতেছে, আর আমি যদি তার সাথে বেইমানি করি তাহলে তার কি হবে? এগুলো ভাবতে ভাবতে ভাইয়ের দোকানে গিয়ে বসলাম। কেন জানি আমার হাত পা কাঁপতেছিল। না, কিছু একটা করতে হবে আমার। ওই দিন ছিল বৃহস্পতিবার। মনে মনে চিন্তা করলাম কালকে তো শুক্রবার, যদি আসে তাহলে আজ রাতটা তার থাকার ব্যবস্থা করে আমি কাল তাকে বাসায় দিয়ে আসবো। এই চিন্তা করে আমি আবার মোবাইলটা অন করলাম। অন করার সাথে সাথে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। কলটা তার বড় বোন করেছে। আমায় বলল, মরিয়ম কি তোমার কাছে গেছে? তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মরিয়ম আমাকে আগে বলেছে কেউ যদি কল দিয়ে আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবেন আপনি কিছু জানেন না। তার বড় বোনের নাম ছিল রিফা। আমি বললাম, আপু আমি তো কিছু জানি না। তার কিছুক্ষণ পর আবার কল দিল তার আম্মু। বলল, তুমি সত্যি করে বলো আমার মেয়ে কি তোমার কাছে গেছে? আমি বললাম, না, আমার কাছে আসলে তো আমি বলতাম। এটা বলে কল কেটে দিলাম। মনে মনে অনেক ভয় লাগছিল, কি থেকে কি হয়ে যাচ্ছে। বারবার শুধু আমাকেই কল দিচ্ছে, আমি বারবার কেটে দিচ্ছি। কিছুক্ষণ পর অন্য একটা নাম্বার থেকে মরিয়মের কল আসলো। বলল, আমি গাড়িতে আছি, কোথায় আছে জানি না, আমার পাশের এক আঙ্কেলের নাম্বার থেকে আপনাকে কল দিয়েছি। আমি বললাম, নতুন ব্রিজে নামিয়ে দিতে বলো ড্রাইভারকে, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করছি। দোকানে ভাইয়াকে বললাম, ভাইয়া আমার তো একটা দাওয়াত আছে, আমার বন্ধুর বোনের বিয়ে, না গেলে মন খারাপ করবে। ভাইয়া বলল, ঠিক আছে, রাত্রে কি বাসায় আসবি নাকি ওখানেই থাকবি? বললাম, হয়তো আসবো না। ভাইয়া বলল, পারলে চলে আসিস, আর কালকে শুক্রবার, দোকানদারি করিস, আমি বাড়িতে যাচ্ছি আজ। অনেক স্বাভাবিক হয়ে বললাম, ঠিক আছে। এই কথা বলে আমি চট্টগ্রাম নতুন ব্রিজের মার্চা কাউন্টারে এসে দাঁড়িয়ে আছি। প্রায় 3 ঘন্টা বসে থাকলাম। কাউন্টারের ম্যানেজারকে বললাম, ভাই গাড়ি আসবে কখন? বলল, চলে আসবে কিছুক্ষণ পর। তখন রাত 11টা বাজে। তার কোনো থাকার ব্যবস্থা না করে তাকে নিতে চলে আসলাম। কিন্তু কোথায় যাব তাকে নিয়ে? এখানে আমার পরিচিত তেমন কেউই নেই। হঠাৎ মনে পড়লো রাজুর কথা, ওর বসা ঝাউতলা। ওকে আমি সবকিছু খুলে বললাম যে কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে। এত রাতে কোথায় যাবো এই মেয়েটাকে নিয়ে? সে বলল, ঠিক আছে, সমস্যা নেই, আমার বাসাতে আসতে পারবি, তবে একটা শর্ত আছে। বললাম, কি শর্ত? সে বলল, আত্মীয় সেজে আসতে হবে, তা না হলে অনেক সমস্যা হয়ে যাবে। তারপর ওকে বললাম, ঠিক আছে, ওকে নিয়ে আসতেছি কিছুক্ষণ পর। তো চিন্তা করতে করতে দেখলাম রাস্তার ওপাশে মারিচা গাড়ি দাঁড়িয়েছে। দেখলাম বোরকা পরে একটা মেয়ে গাড়ি থেকে নামলো। তার কাছে গিয়ে দাঁড়ালাম আর বললাম, তুমি কি মরিয়ম? সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। তারপর একটা সিএনজি নিয়ে মরিয়মকে আমার বইয়ের পরিচয় দিয়ে বন্ধুর বাসায় আসি। সে যখন বোরকার মুখ খুললো, মার্শাল্লাহ আমি তাকে দেখে চোখের পলক ফেলাতে পারছিলাম না। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বন্ধু চলে গেলাম এক রুমে ঘুমানোর জন্য, আর আমার বন্ধুর ওয়াইফ আর মরিয়ম তারা অন্য এক রুমে। পরের দিন শুক্রবার সকালে তার বাড়ি থেকে কল দিচ্ছে বারবার। আমি মরিয়মকে বললাম, তোমার মা বাবা চিন্তা করছে, তুমি একটু কথা বলো, তাদের চিন্তা দূর করে দাও। তখন সে তার মায়ের সাথে কথা বলল। তারপর তাকে বললাম, চলো। সে বলল, কোথায়? বললাম, তোমাদের বাড়িতে তোমাকে দিয়ে আসবো। সে বলল, আমি বাড়িতে চলে যাওয়ার জন্য আসিনি, আমি সারা জীবন আপনার সাথে থাকবো বলে চলে আসছি। আমার মাথা কোনো কাজ করছে না, কোথায় যাব? আমার বন্ধু রাজু তখন বলল, তোর তো কলঙ্কের দাগ লেগে গেছে। বললাম, কি করব তাহলে? আমার ফ্যামিলিতে এখন তাকে মেনে নিবে না। দুশ্চিন্তায় পড়ে গেলাম, কি করব? এভাবে আমার বন্ধুর বাসায় 10 থেকে 12 দিন ওকে রাখলাম। আর আমার বন্ধুর বউকে বললাম, আপনার কাছে আমার একটা আমানত রেখে যাচ্ছি, আপনি তার খেয়াল রাখবেন। আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় এসে তাকে দেখে যেতাম। হঠাৎ একদিন আমার বন্ধু আমাকে বলল, এরকম হলে তো চলবে না, এরকম বিয়ের আগে মেলামেশা তো ভালো না। বললাম, ভাই তুমি বলো এখন আমি কি করব? সে বলল, বিয়ে করে ফেল। এদিকে কিছুদিন আগে আমার আম্মুর ক্যান্সার ধরা পড়েছে। এখন আমি এ বিষয় নিয়ে বাড়িতে কথা বলতে চাইলেও পারবো না। আমি চাই না আমার কথাটা শুনে আমার আম্মুর অসুস্থতা আরো বেড়ে যাক। কি করব মাথায় কিছুই আসতেছে না। বাড়িতে আমার এক বন্ধুকে বললাম, ভাই আমার কিছু টাকা লাগবে, দিতে পারবি? সে আমাকে অনেক অজুহাত দেখিয়ে বলল, টাকা দিতে পারবো না। কিছু না বলেই কল কেটে দিলাম। তার 2-1 দিন পর আমার বড় আপুকে কল দিলাম। আপুকে কিছু না জানিয়ে বললাম, আপু আমার 5,000 টাকা লাগবে। আপু বলল, এত টাকা দিয়ে তুই কি করবি? কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বললাম, আমার অনার্সে ভর্তি হওয়ার জন্য টাকা লাগবে। আপু বলল, আম্মুর যে অবস্থা, তুই একটা আম্মুকে দেখাশোনা করতে তো পারিস, তোর পড়ালেখা না করলে কি হয় না? কিছুক্ষণ বকাঝকা করার পর বলল, ঠিক আছে, কখন আসবি তুই? বললাম, আজ বিকেলে আসবো। চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া আপুর বাড়িতে গেলাম। টাকা নিয়ে দেরি না করে সাথে সাথে চলে আসলাম। বাড়িতে এসে দেখি আম্মু নেই। আম্মুকে নিয়ে গেছে থেরাপি দেওয়ার জন্য হাসপাতালে। আম্মুকে দেখতে না গিয়ে বাড়ি থেকে চলে আসলাম বন্ধুর বাসায়। 2021 সালের 16 নভেম্বর সন্ধ্যায় কাজে অফিসে আসলাম মরিয়মকে নিয়ে, আমার বন্ধু রাজু আর তার বউ সহ। টাকা আমার সব বন্ধুকে দিয়ে বললাম, এখন সব তোর দায়িত্ব, কিন্তু সাক্ষী লাগবে আরো 2 জন। বললাম, পরে 2 জন এসে সাক্ষী দিয়ে যাবে। সাইন করলাম 2 জন। জানি না বিয়েটা সম্পন্ন হয়েছে কিনা। ছোট একটা কাগজ দিয়ে বলল, এটা সাথে রাখবেন, কিছুদিন পরে আপনাদের ডকুমেন্ট বের হবে, আর 2 জন সাক্ষী দিয়ে নিয়ে যাবেন বিয়ের ডকুমেন্ট।
কাগজটা মরিয়মকে রাখতে দিলাম। তারপর সবাই মিলে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি মুখ করলাম। ওই দিন আমাদের বিশেষ একটা রাত ছিল। আমার বন্ধুর বাসায় অন্য একটা রুমে আমাদের জন্য